খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পূর্ণ, রিপোর্ট স্বাভাবিক। মেডিকেল বোর্ডের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক। ফেব্রুয়ারিতে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার। 1 সপ্তাহের মধ্যে তফসিল, ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘণ্টা। নানামুখী চক্রান্ত রুখতে গণতন্ত্র উত্তরণের বিকল্প নেই বলছে বিএনপি, এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে নতুন জোটের আত্মপ্রকাশ। এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার বলছে টিআইবি। একই দিনে 2 নির্বাচনে ভোটারদের চাপ বাড়ার শঙ্কা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত আছে। তার সিটি স্ক্যান করানো হলে রিপোর্ট নর্মাল এসেছে বলে জানায় মেডিকেল বোর্ড। এদিকে রাত 10টায় বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন ডাক্তার জুবাইদা রহমান। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও মেডিকেল বোর্ডের অনুমোদন পেলেই বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়া হবে। বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর জানতে এভার কেয়ার হাসপাতালে এখনও উৎসুক জনতার ভিড় রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইতিহাসের সেরা ভোট আয়োজনের প্রত্যয় জানান তিনি। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন ও গণভোটের প্রস্তুতির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন অবহিত করতে গেলে এসব কথা বলেন ডক্টর ইউনূস। সাক্ষাৎকালে কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে 1 সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গণভোট যুক্ত হয় এবার ভোট গ্রহণের সময়সীমা 1 ঘণ্টা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। রোববার বিকেলে ইসির 10ম কমিশন সভা পরবর্তী ব্রিফিংয়ে এসব কথা বলেন মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচনের আগের রাতেই কেন্দ্রে কেন্দ্রে ভোটের সামগ্রী পৌঁছে যাবে বলেও জানান তিনি। এমআর আসাদের রিপোর্ট। গণভোট ও জাতীয় নির্বাচনের তফসিল বিষয়ে আয়োজিত সভায় অংশ নেয় পুরো কমিশন। বৈঠক শেষে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ভোটের আগের রাতেই কেন্দ্রে পৌঁছাবে নির্বাচনী সামগ্রী। রাতের ভোটের পুনরাবৃত্তি হওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে, ব্যালট পেপার সহ। আমাদের যথাযথ সুপারভিশন থাকবে এবং আমরা নজর রাখবো যাতে করে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে। আগামী 8 দিনের মধ্যে তফসিল ঘোষণার কথা জানিয়ে সানাউল্লাহ বলেন, ঘোষণার পরই আচরণবিধি প্রয়োগে কঠোর হবে কমিশন। এবার 1 ঘণ্টা বাড়ানো হচ্ছে ভোট গ্রহণের সময়। আমরা ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ 8 তারিখ থেকে 15 তারিখ। প্রথমত হচ্ছে আমরা 48 ঘন্টা সময় দিব রাজনৈতিক দলগুলোকে সবকিছু সরানোর জন্য। তারপরে যদি না সরান আচরণবিধির আওতায় যা যা করা দরকার তাই করা হবে। আইন মেনে নিবন্ধিত সব রাজনৈতিক দলেরই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকছে বলেও জানান সানাউল্লাহ। স্যার, উপদেষ্টা পরিষদের কোনো সদস্য ওই পদে থেকে ইলেকশন করতে পারবেন কি? এটা সময় দেখতে পাবেন, এটা সম্ভবত সম্ভব নয়। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের সব ক্ষেত্রে অরাজকতা চলছে উল্লেখ করে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই সব ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির বিরুদ্ধে চালানো অপপ্রচার ঠেকাতে তরুণদের সজাগ থাকতে হবে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির 7 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী আয়োজন বসে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে, যেখানে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী পর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের চেষ্টা চালাচ্ছে। একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, যে কোনো মূল্যে দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে, যা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। দুর্নীতি এবং আইন শৃঙ্খলার
লাগাম টেনে ধরতে না পারি, তাহলে আমরা যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছি মানুষের স্বাস্থ্য নিয়ে, দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, নারী সমাজকে এম্পাওয়ার্ড করার জন্য, দেশের কৃষি ব্যবস্থা, প্রত্যেকটি পরিকল্পনা আমাদের বাধাগ্রস্ত হবে। দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়া গোষ্ঠী এখন কিভাবে জনগণের মঙ্গল চায় এমন প্রশ্ন রাখেন তিনি। নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। 2 মাসের মধ্যেই সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একসাথে কাজ করি, ইনশাল্লাহ আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব যেই বাংলাদেশের প্রত্যাশা আমরা করি। দেশ গড়ার পরিকল্পনা কাজ যখন আমরা শুরু করব বাংলাদেশের মানুষের রায় নিয়ে, তখনও ইনশাল্লাহ কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 3 দলের সমন্বয়ে গঠিত নতুন এ জোটের ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনের পাশাপাশি এটি একটি রাজনৈতিক জোট, একই সঙ্গে একই মার্কায় জোটবদ্ধ নির্বাচন করা যায় কিনা তাও ভাবা হচ্ছে বলে জানান নাহিদ ইসলাম। আরও জানাচ্ছেন মফিউর রহমান। জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গঠিত হল গণতান্ত্রিক সংস্কার নামে নতুন রাজনৈতিক জোট। রোববার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে নতুন এ জোট ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক ও জোট মুখপাত্র নাহিদ ইসলাম। 3টি রাজনৈতিক সংগঠন, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমরা 3টি রাজনৈতিক দলের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছি, যারা সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং গণ অভ্যুত্থানকে সফল করার জন্যই, তার আকাঙ্ক্ষাগুলোকে সফল করার জন্যই আন্তরিকভাবে কাজ করে এসেছে। এখন আমরা যারা আন্তরিকভাবে চাই, আমরা সেই রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ আজকে হয়েছি। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি আগামী নির্বাচনে একসঙ্গে অংশ নেবে এই জোট। নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য হবে না, এই নির্বাচনটাকে আমরা রাজনৈতিক নির্বাচনে পরিণত করতে চাই দেশ বদলের জন্য, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এবং আমাদের অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা সেটা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব নির্বাচনে। 24 এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলকে গণতান্ত্রিক সংস্কার জোটের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানান নতুন জোটের অন্যান্য নেতারা। জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার, প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে 3টা দল আজকে এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। যারা এই সংস্কারের আন্দোলন, এই সংস্কারের কর্মসূচি বাস্তবায়ন, নতুন বাংলাদেশের নির্মাণ, সেই রকমের একটা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা কর্মসূচি নিয়ে আমরা প্রাথমিকভাবে এই 3 সংগঠন যাত্রা করছি। আগামীতে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, স্বচ্ছ নির্বাচন এবং রাজনৈতিক সংস্কারের লক্ষ্যেই এই জোটের যাত্রা শুরু হয়েছে বলে জানান জোট নেতারা। বাংলাদেশে প্রধানত এখন যারা রাজনীতি করেন। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমলে গুমের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিতেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জিআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 13 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানি শেষে কথা জানান তিনি। এ মামলায় স্টেট ডিফেন্সের শুনানির জন্য 9 ডিসেম্বর দিন ধার্য করেন আদালত। এদিকে কুষ্টিয়ায় 6 হত্যাসহ 8 অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3য় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। কাল পরবর্তী সাক্ষ্য গ্রহণ। আরও জানাচ্ছেন মেজবা রহমান। আওয়ামী লীগের গত 1.5 দশকের শাসনামলে গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেল জিআইসিতে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ।
এই মামলায় গ্রেপ্তার থাকা 3 সেনা কর্মকর্তা মেজর জেনারেল শেখ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজার সিদ্দিকীকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিরোধী মতের উপর আওয়ামী লীগের সরকারের চালানো গুম নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন তিনি। একটা বাহিনী হয়তো গ্রেপ্তার করতো বা পিকআপের সাথে জড়িত ছিল, তারা আবার গ্রেপ্তার করে বন্দি রাখার জন্য অন্য বাহিনীর হাতে তুলে দিত, আবার নির্যাতন করার জন্য অন্য বাহিনীর কাছে দিত, অনেক সময় হত্যা করার জন্য চতুর্থ আরেকটা বাহিনীর হাতে দিত, কাউকে হয়তো মামলা চালান দেওয়ার জন্য পুলিশের হাতে হস্তান্তর করত। অর্থাৎ এই অপহরণ প্রক্রিয়ার সাথে পুলিশ, সিটিটিসি, ডিবি, ডিজিএফআই, র্যাব এবং কোনো কোনো ক্ষেত্রে এনএসআই এবং কখনো কখনো বিজিবিকেও ব্যবহার করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, গুমের নির্দেশ আসত শেখ হাসিনার কাছ থেকে, বাস্তবায়ন সহ পরবর্তী পদক্ষেপ নিতেন তারিক সিদ্দিকী। এই যে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা, এগুলোকে অপরাধ কর্মের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে এটা একটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশন যারা শেখ হাসিনার স্বৈরশাসনকে অপোজ করেছেন, তার বিরোধিতা করেছেন, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তাদেরকে সাইলেন্ট করার জন্য এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। এদিন জুলাই আগস্ট আন্দোলনকালে কুষ্টিয়ায় 6 হত্যা সহ 8 অভিযোগে দায়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3য় দিনের সাক্ষ্য শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ সোমবার। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। রোববার বিকেলে মাইডা সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি জানান, 5 আগস্টের পরও দেশে দুর্নীতি আছে, দখল চাঁদাবাজি চলছে। একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট ভোটারদের জন্য চাপ এবং সময় সাপেক্ষ হবে বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। সুরিয়া মুনির রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহার প্রণয়নে টিআইবির সুপারিশ শীর্ষক এই সংবাদ সম্মেলন। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য প্রত্যেক ভোটারের 5 থেকে 8 মিনিট সময় লাগতে পারে। সেক্ষেত্রে একই দিনে 2 ভোটে জটিলতা সৃষ্টির আশঙ্কা জানান ইফতেখারুজ্জামান। জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোট হবে, এটা আমরা শুরু থেকে বলেছি, এটি এক ধরনের শাকের করার ছিল। আলাদাভাবে করলে অল্প সময়ের মধ্যে 2টা বিশাল এরকম নির্বাচনযোগ্য খুব কঠিন হতো রাষ্ট্রের জন্য, সরকারের জন্য, নির্বাচন কমিশনের জন্য, যেটি একটা চাপ হবে এবং সময় সাপেক্ষ বিষয় হবে। 5 আগস্টের পর দুর্নীতি কমার বিষয়ে অনেকে আশাবাদী হলেও বাস্তব চিত্র ভিন্ন। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক। 54 বছর এবং বিশেষ করে গত 15 বছরের যে জঞ্জাল, সেটা কাটিয়ে উঠে বাংলাদেশের সুশাসিত গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত এবং অন্তর্ভুক্তমূলক সমাজ প্রতিষ্ঠা, রাষ্ট্র প্রতিষ্ঠার কাজটা চট করে একটা জাদুর কাঠি দিয়ে সম্ভব নয়। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদ পরিবারের যথাযথ সহায়তা প্রদান এবং আহতদের চিকিৎসা পুনর্বাসন নিশ্চিত করা এবং সেটি চলমান রাখা। কোনো কোনো ক্ষেত্রে সরকারের ভেতরেও দুর্নীতি হচ্ছে বলে জানান ইফতেখারুজ্জামান। কাঠামো হয়তো বা আইনগতভাবে তৈরি করা সম্ভব। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ছড়িয়ে ছিটিয়ে না থেকে নির্দিষ্ট জায়গায় কলকারখানা স্থাপনে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এসএমই পণ্যের রপ্তানি বাড়াতে নতুন বাজার খোঁজার তাগিদও দেন তিনি। রোববার সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, 2030 সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের 8ম বৃহৎ কনজিউমার দেশ। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসল 12তম জাতীয় এসএমই পণ্য মেলা, যার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে এসএমই ফাউন্ডেশন। মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বক্তব্যে শিল্পনগরীর জন্য নির্ধারিত ক্লাস্টারে কলকারখানা স্থাপনের আহ্বান জানান তিনি। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শিল্প কারখানা স্থাপন না করে নির্ধারিত শিল্প নগরীগুলোতে, যেগুলো বিসিক বা এসএমই বা যেসব ক্লাস্টারগুলো করা হয়েছে, শিল্পের জন্য পার্ক করা হয়েছে, সেগুলোতে আপনারা শিল্প স্থাপন করেন। এতে উদ্যোক্তারা আরও বেশি সুবিধা পাবেন এবং ব্যবসা পরিচালনা সহজ হবে। অনুষ্ঠানে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ব্যাংক গ্যারান্টির মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা রপ্তানি খাতে যুক্ত হতে পারবেন। এক্ষেত্রে নানামুখী চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন তিনি। আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে বন্ডেড ওয়্যারহাউস করতে হয় রপ্তানি করতে হলে। তো বন্ডেড ওয়্যারহাউস করা আসলে এসএমইদের জন্য খুব কঠিন একটা ব্যাপার হয়ে যায়।
তো সেটা সমাধানের জন্য আমরা খুব রিসেন্টলি যে ব্যাংক গ্যারান্টির একটা প্রভিশন চালু করা হয়েছে এনবিআর এর সাথে কাজ করে আমরা এটা করেছি যে আংশিক রপ্তানিকারক যারা তারা ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আসলে শুল্কহীন পণ্য আমদানি করে আবার ওটাকে রপ্তানি করতে পারবে। এবারের মেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের 400টি স্টল রয়েছে, যেখানে 60% নারী উদ্যোক্তা। মেলা চলবে 14 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে মোবাইল ফোন আমদানিতে করমুক্ত সুবিধা দেয়া হবে বলে জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম আয়োজিত এক গোল টেবিলে এমন আশ্বাস দেন তিনি। আর এই নীতিমালা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। বিটিআরসি প্রণীত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR নিয়ে জলঘোলা কম হয়নি। আর এই নীতির বাস্তবায়ন হলে দেশের মোবাইল খাত 9 প্রতিষ্ঠানের হাতে জিম্মি হয়ে পড়বে, এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। অন্যদিকে উৎপাদনে থাকা 17 কোম্পানিও লাভবান হবে। রাজধানীতে সেন্টার ফর টেকনোলজি জার্নালিজমের গোল টেবিলে উঠে আসে এসব তথ্য। আমদানি নির্ভর এই বাজারটিকে কিভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায় সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মতামত ছাড়াই এই নীতিমালা ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তারা বলছেন সরকারের এমন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে 20 লাখ খুচরা ব্যবসায়ী। কিভাবে আমরা সরকারকে ট্যাক্স দিয়ে আমরা ব্যবসা করব, এটার জন্যই আমাদের মূল বিষয়। আমাদের যে মোবাইল ইম্পোর্ট করার জন্য এনওসি বিটিআরসি এই জিনিসটাকে খুব জটিল করে রেখেছে। এনওসি সহজ করতে হবে, আমার কোনো জায়গা থেকে যেন আমার এনওসি নিতে না হয়। এই নীতিমালার মাধ্যমে বিটিআরসি চাঁদাবাজির দোকান খুলে বসেছে বলে অভিযোগ করেন মুঠোফোন অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন। বিটিআরসি দিছে চাঁদাবাজি করার, বিটিআরসি কে এখতিয়ার দিল যে এই আপনার ম্যানুফ্যাকচারারদেরকে আপনি চাঁদাবাজি করার চিঠি দিবেন? আপনি কোত্থেকেই পাওয়ার পেলেন? এমন নীতিমালা বাস্তবায়নে দেশের অর্থনীতি ও অংশীজনদের স্বার্থ থাকার আহ্বান জানান রাজনৈতিক ব্যক্তিত্বরা। এই নীতি অবশ্যই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হবে এবং এর রিভাইজ করতে হবে। আমি যে নীতিটা তৈরি করব সেই নীতিটা অবশ্যই জাতীয় অর্থনীতির সমৃদ্ধির জন্য হতে হবে, কোনো পকেট অর্থনীতির জন্য যাওয়া যাবে না। বিগত সরকারের আমলে এ খাতে বিনিয়োগের 67,000 কোটি টাকার হদিস নেই দাবি করে বিএনপি নেতা আমির খসরু বলেন, উৎপাদনের নামে কর রেয়াত নয়, বরং আমদানিকারকদের সুবিধা দেয়া জরুরি। যারা এক্সপোর্ট করবে তাদের তো ট্যাক্স দেওয়ারই দরকার নেই, কোনো প্রয়োজন নেই। এটা তো আমরা বলেছি যদি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসে, যেসব সেক্টর এক্সপোর্ট করবে প্রত্যেককে আমরা বন্ডেড ওয়্যার হাউসের সুযোগ দেব, প্রত্যেককে আমরা ব্যাক টু ব্যাক এলসির সুযোগ দেব। সম্ভাবনাময় এ খাতটিকে পোশাক খাতের পর্যায়ে নিতে অংশীজনদের মতামতের ভিত্তিতে নীতিমালা করার তাগিদ দেন সাবেক এই বাণিজ্য মন্ত্রী। আমরা চাই গার্মেন্টসের মতো আরো 10টা সেক্টর উঠে আসুক। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। বাংলাদেশ প্রশ্নে ৭১-এর ৮ই ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ৩ দফা প্রস্তাব পেশ করেন ভারতের স্থায়ী প্রতিনিধি সমর সেন। অন্যদিকে মিত্রবাহিনী ঘোষণা দেয়, বেঁধে দেওয়ার সময় আত্মসমর্পণ করলে জেনেভা কনভেনশন অনুযায়ী যাবতীয় সুযোগ সুবিধা পাবে পাকিস্তানি সেনারা। মুক্তিযুদ্ধের এদিনের কিছু কথা জানাচ্ছেন রাজীব আহমেদ। ৮ ডিসেম্বর ১৯৭১ পাকিস্তানি বাহিনী বাংলাদেশের বিভিন্ন স্থানে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ও অবরুদ্ধ হয়ে পড়ে। ঢাকার দিকে পালাবারও কোনো পথ নেই কারোর সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমও। মুক্তিযোদ্ধাদের আক্রমণে টিকতে না পেরে এদিন পটুয়াখালী থেকে বরিশালের দিকে পালিয়ে যায় পাক সেনারা। ওদিকে কলকাতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশকে আগাম বিজয়ের অভিনন্দন জানান প্রখ্যাত সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফি। এদিন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সমর সেন সাধারণ পরিষদে ৩ দফা প্রস্তাব পেশ করেন। ১. পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে। ২. উপমহাদেশের শান্তি স্থাপনে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশ সরকারের কাছে গ্রহণযোগ্য না হলে জাতিসংঘের কোনো প্রস্তাবই বাস্তবায়ন করা হবে না। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। বাড়ল ভোজ্য তেলের দাম।
লিটারে 6 টাকা বাড়িয়ে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 195 টাকা নির্ধারণ করা হয়েছে। বোতলজাত 5 লিটার সয়াবিনের দাম 955, খোলা সয়াবিন লিটারে 176 টাকা ও প্রতি লিটার পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে 166 টাকা। সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন এই দর আজ থেকেই কার্যকর হবে। কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এর ফলে কৃষক এবং ভোক্তাদের ক্ষতি হচ্ছে। রোববার বিকেলে সচিবালয়ে কৃষি বিষয়ক সার্বিক পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। পেঁয়াজের দাম বৃদ্ধির পেছনে অসাধু চক্রের হাত রয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধিতে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। বাজার নিয়ন্ত্রণ করার জন্য তো আমদানি সিদ্ধান্ত নেওয়া হলো, যেহেতু হয় কি ওইটার দামটা তো দুই জীবনের মানে বাজার আমার তো দুইজনের দিকে খেয়াল রাখতে হবে, কৃষকের দিকে খেয়াল রাখতে হবে, ভোক্তাদের দিকেও খেয়াল রাখতে হবে। এই ভোক্তাদের দিকে খেয়াল রাখে, বাট এটা আমরা ধরেন যে এই পেঁয়াজের দামটা যদি 70-এর মতো থাকে তবে হলো সবার জন্য সুবিধা, ভোক্তার জন্য সুবিধা আর এই কি বলে কৃষকের জন্য সুবিধা। এখন এটা যে বেশি দাম বেড়ে যায় সেই সময় হলো ভোক্তার জন্য অসুবিধা, কৃষকের জন্য সুবিধা। বাট আমার হলো একটা ব্যালেন্স রাখতে হবে, কোন জায়গায় গেলে দুজনের সুবিধাটা পায়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতি। রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের সমিতি ভবনে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবে এমন প্রত্যাশায় দেশবাসীর কাছে দোয়া চান প্রতিষ্ঠানটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আজকে আমরা দল মত নির্বিশেষে এখানে আমরা একত্রিত হয়েছি, এখানে তার জন্য আমরা এখন দোয়া করব, আল্লাহ যাতে তাকে সুস্থ করে দেন, সুস্থ করে যাতে আমাদের দেশের নেতৃত্ব নেওয়ার সুযোগ করে দেন, যাতে এই দেশটাকে, দেশের সংকট এখনো কাটে নাই, কাজে দেশে একটা সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিরপুর 7 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে 6 নম্বর সেকশনের বাইতুল মোশাররফ মাদ্রাসা মসজিদ এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 14 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস.এ. সিদ্দিক সাজু। এছাড়া স্থানীয় ব্যক্তিবর্গ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আপামর জনসাধারণ অনুষ্ঠানে অংশ নেন। সংসদীয় গণতন্ত্র উত্তরণে বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী আমাদের সবার প্রিয় বেগম খালেদা জিয়া, তার শাসনামলে বাংলাদেশের নাম সারা বিশ্বের বুকে কিন্তু উনি উজ্জ্বল করেছিলেন। তিনি এমন এক ব্যক্তিত্ব যিনি সকল দলমতের ঊর্ধ্বে উঠে আজকে 18 কোটি জনগণের আস্থা, শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতীক হয়ে সবার দোয়া এবং সবার প্রার্থনাতে উনি অবস্থান করছেন। আসন্ন জাতীয় নির্বাচনে বাহিনীর উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার করলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। নির্বাচনের দায়িত্বে 5000 নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি। রোববার বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান 2023 ব্যাচের প্রশিক্ষণ শেষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। নৌবাহিনী প্রধান বলেন, সমুদ্র সম্পদ আহরণ সহ বাংলাদেশের জলসীমায় দেশি বিদেশি জাহাজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নৌবাহিনী। সংসদ নির্বাচনের জন্য নৌবাহিনীর সদস্যগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সমুদ্র সীমা রক্ষা, সমুদ্র সম্পদ আহরণ, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নৌবাহিনী সেরা তৎপর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এইচএসবিসি এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড বিজয়ীদের সম্মাননা প্রদান করেছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড। 4 প্রতিষ্ঠানকে এক্সপোর্ট অফ দ্য ইয়ার সম্মাননা দেওয়া হয়। বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। রাজধানীর এক হোটেলে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সারাহ কুক। এছাড়াও ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী মাহবুবুর রহমান সহ সংস্থার প্রতিনিধি ও স্টেক হোল্ডার। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক। মেডিকেল বোর্ডের সঙ্গে জুবাইদুর রহমানের বৈঠক।
ফেব্রুয়ারিতে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার, 1 সপ্তাহের মধ্যে তফসিল, ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘণ্টা। নানামুখী চক্রান্ত রুখতে গণতন্ত্রের উত্তরণের বিকল্প নেই বলছে বিএনপি। এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে নতুন জোটের আত্মপ্রকাশ। এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার বলছে টিআইবি। একই দিনে 2 নির্বাচনে ভোটারদের চাপ বাড়ার শঙ্কা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।